আসসালামু আলাইকুম। একটা বিষয় খেয়াল করলে দেখবেন, আমরা ছবি তোলার সময় বা ক্লিক করার সময় আমরা কি বলি যে একটু হাসেন কেন? কারণ হাসলে ছবিটা সুন্দর হবে। তাহলে 5 সেকেন্ডের মেকি হাসির জন্য যদি একটা ছবি বছরের পর বছর সুন্দর থাকতে পারে, তাহলে সব সময় প্রাণবন্ত হাসি আপনার সারাটা জীবনকে কত সুন্দর করতে পারে। এ কারণে আমরা বলি যে স্পিড ইজ ক্যালকুলেটেড অ্যাজ মাইল পার আওয়ার, বাট লাইফ ইজ ক্যালকুলেটেড অ্যাজ স্মাইল পার আওয়ার। তো আসলে হাসি হচ্ছে পৃথিবীর সব সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি চমৎকার দৃশ্য। এবং মাদার তেরেসা খুব সুন্দর করে বলেছেন যে পিস ব্রিংস উইথ আ স্মাইল, মানে শান্তি শুরু হয় একটা হাসি দিয়ে। এবং দয়ার সার্বজনীন ভাষা হচ্ছে হাসি। তো আসলে স্রষ্টার পক্ষ থেকে এই হাসিটা হচ্ছে একটা অনেক বড় গিফট। আমরা নিজেরাও জানি না যে এটা আমাদের জীবনে মানে কিরকম জাদু করতে পারে। আসলে সত্যি কথা, আমি ভূতকে এত ভয় পাই না যত ভয় পাই রাগী এবং মেজাজি চেহারাকে। তো আসলে অনেকেই মনে করেন যে হাসলে মনে হয় একটু দামটা কমে যাবে। না, এটা ভুল। বরং ইট ইনক্রিজেস ইয়োর ফেস ভ্যালু। বরং এখন চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে যতক্ষণ একজন মানুষ হাসে ততক্ষণ কোনো নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা আসতে পারে না। মানে হাসিটা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে, পাহারাদার হিসেবে কাজ করে। এবং যতক্ষণ হাসেন ততক্ষণ আপনার ভেতরের স্ট্রেস, দুশ্চিন্তা এটা কি হতে থাকে, রিলিজ হতে থাকে। মানে ভেন্টিলেশনের ব্যবস্থা করে দেয় হাসি। এবং চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে যখন একজন মানুষ হাসে তখন তার ডোপামিন রিলিজ হয়। ডোপামিন হচ্ছে এমন এক ধরনের হরমোন যেটা সেক্রেশনের ফলে আমাদের আনন্দানুভূতি সৃষ্টি হয়। অর্থাৎ আপনি যখন হাসছেন তখন আপনার আনন্দের পরিমাণ বাড়ছে। এবং এই কারণে ডাক্তাররা বলছে যে লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। তো প্রয়োজনে আপনি হাসার জন্য মাঠে চলে যান, পার্কে চলে যান। এবং এখন তো বলা হচ্ছে যে লাফটার ক্লাব, মানে হাসির ক্লাবে অংশগ্রহণ করুন। তার পরিবারের সদস্যদের সাথে একটু মজা করুন, খুনটুসি করুন। আবার অফিসে মন খারাপ, অফিসের কালিগকে বলতে পারেন যে একটা কৌতুক শোনাও, হ্যাঁ, তাহলে তো হাসি চলে আসে। তবে বসকে আবার বলতে যাবেন না যে বস, হ্যাঁ আমার তো মন খারাপ, যদি একটা কৌতুক শোনান, কি অবস্থা হবে, চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। এবং আমরা যদি দেখি যে মানে না হাসতে হাসতে এখন মানে সন্দেহ করা হচ্ছে, গবেষকরা সন্দেহ করছেন যে ফ্রোজেন সোলজার, যেরকম ফ্রোজেন সোলজার তো বোঝেন, মানে সোলজারটা যখন ফ্রোজেন হয়ে যায়, তো এরকম তারা ধারণা করছে একটা সময় আসবে যে ফ্রোজেন চিক্স হয়ে যেতে পারে না হাসতে হাসতে, মানে গোমরা করে রাখতে রাখতে। যে যখন একজন মানুষ হাসে তার শরীরের ভেতরে 12 ধরনের ইন্টারনাল মাসেলের মানে রক্ত সঞ্চালন বেড়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। এবং অন্য কোনো এক্সারসাইজে এই ধরনের মানে 12টা মাসেলের এক্সারসাইজ হয় না। এটা শুধুমাত্র হাসি দ্বারাই সম্ভব। এবং প্রাণবন্ত হাসির দমকে দমকে কেঁপে উঠে আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস, পেট এবং মুখের মাসেলগুলো। ফলে তাদের ব্যায়ামও হয় চমৎকার এবং রক্ত সঞ্চালন অনেক বেড়ে যায়। এই কারণেই গবেষকরা হাসিকে এখন অভিহিত করছেন ইন্টারনাল জগিং হিসেবে। একটা বিষয় খেয়াল করলে দেখবেন, মানে যে শিশুরা অনেক বেশি হাসে তাদের আশেপাশে যদি থাকেন দেখবেন আপনিও হাসছেন। কেন? কারণ হাসিটা হচ্ছে একটা সংক্রামক। এবং অন্যের মুখে হাসি অ্যাড করা, সেটা সহযোগিতা করে হোক, পরামর্শ করে হোক, আলোচনা করে হোক, দান করে হোক, মানে তার মুখে হাসি ফোটানো হচ্ছে যে একটা অনেক বড় পুণ্যের কাজ। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসি মুখে কথা বলাও সাদাকা। চীনে একটা প্রবাদী আছে যে হাসতে জান না সে ব্যবসা করতে জানে। এটা নিয়ে একটা মজার গল্প আছে যে রাস্তার দুপাশে দুটো দোকান, এক পাশে হচ্ছে ক্যান্ডির দোকান, আরেক পাশে হচ্ছে ভিনেগারের দোকান। তো ক্যান্ডির দোকানে যে মালিক, সে খেয়াল করলো যে তার যে পরিমাণ ক্যান্ডি বিক্রি হয়, যে পরিমাণ লোক আসে, তার চাইতে বেশি লোক যায় ভিনেগারের দোকানে, মানে সেখানে লম্বা লাইন। তো সে একবার বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে ফেললো ভিনেগারের দোকানের মালিক থেকে যে আমার এখানে তো লোক বেশি হওয়ার কথা, কারণ আমি এখানে সুইটস বিক্রি করি, ক্যান্ডি বিক্রি করি, তো আপনার এখানে এত লোক বেশি কেন? তো সে বলল বিষয়টা খুব সিম্পল, যে আপনি ক্যান্ডি বিক্রি করেন ভিনেগার ফেসে, আর আমি ভিনেগার বিক্রি করি ক্যান্ডি ফেসে। আপনি যদি কারণ ছাড়া হাসতে পারেন, ইউ উইল বি অলওয়েজ হ্যাপি। কারণ আপনি সবসময় খুঁজে পাবেন না, আর কারণ যেদিন পাবেন না সেদিন কি করবেন? সেদিন কি আপনি
মানে সুখে থাকবেন না, সেদিকে আপনি খুশি থাকবেন না। তো কারণ খুঁজতে যাবেন না, কারণ ছাড়াই খুশি থাকতে শিখুন। আমরা যখন অনেক সময় ওয়ার্কশপ করি, প্রোগ্রাম করি, আমাদের ছোটখাটো একটা হাসির সেশন থাকে। তো সেখানে আমরা একটু হাসতে বলি, তো অনেককে দেখি যে মানে হাসেন না, মানে ভাবখানা এমন যে একটা কিডনি চেয়ে ফেলেছি, একটা মানে এক ব্যাগ রক্ত চেয়ে ফেলেছি। তো মানে হাসি নিয়েও কৃপণতা। তো এই কৃপণতা নিয়ে একটা ছোট কৌতুক শেয়ার করি এবং এটা বলি আলোচনা শেষ করছি। যে এক গ্রামে এক কৃপণ ব্যক্তি ছিল। তো তার কৃপণতার চর্চা লোকজনের মুখে মুখে, এবং এই কৃপণতার জন্য তার একটা অহংবোধ ছিল যে আমার নাম ডাক চারপাশে, সবাই আমাকে এই কৃপণতার জন্য চেনে। তো হলে কি হবে, কিছুদিনের মধ্যে কিছু লোক তার পেছনে লেগে গেল, বলল যে আপনি কি কৃপণ? আপনার চাইতে আরো বড় কৃপণ ব্যক্তি পাশের গ্রামে আছে। তো রাতের বেলা তার ঘুম আসছে না, ছটফট ছটফট করছে। তার ওয়াইফ জিজ্ঞেস করছে কি ব্যাপার, কি হলো? তো আজকে শুনলাম যে এরকম আমার চাইতে নাকি কৃপণ ব্যক্তি পাশের গ্রামে আছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, এটা দেখতেই হবে যে কি এমন বিষয় আছে। তো ওয়াইফ বললো ভালো কথা, তুমি যাবে, অসুবিধা নেই, কিন্তু এত দূরে যাচ্ছ, কিছু একটা গিফট টিফট নিয়ে যাও। তো গিফটের কথা শুনতে সে আরো আত্মীয় উঠলো, কি বলো তুমি? অসুবিধা কি, মানে বাড়িতেই তো কত খরগোশ আছে, দুই একটা ধরে নিয়ে যাও। তোমরা জ্যান্ত খরগোশ অসম্ভব, এমনি তো কৃপণ ব্যক্তি। তো কিছুক্ষণ পর বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো একটা পেপারের মধ্যে দুই একটা খরগোশ এঁকে দাও, ওখানে একটু পেইন্ট করে দাও, দ্যাট উইল বি আ নাইস গিফট। তো যে ভাবা সেই কাজ, সে পেইন্ট নিয়ে চলে গেল, গিফটটা নিয়ে পাশের গ্রামের বাড়ি চলে গেল। তো দরজা নক করলো। তো দরজা খোলার পর যিনি থাকার কথা, কৃপণ ব্যক্তি, যিনি যার সাথে দেখা করতে যাওয়ার কথা, তিনি ছিলেন না। তো তার ছেলে দরজা খুলে বললো বাবা তো নেই। তো সে বললো যে আমি এত দূর থেকে এসেছি, গিফট টিফট নিয়ে এসেছি। তো ছেলে বললো যে না ঠিক আছে, গিফটের কথা শুনে আসেন, ভেতরে আসেন, একটু পানি খেয়ে যান। তো কিচেনে গিয়ে ছেলে যে পানি নিতে যাবে, দেখলো যে দুটো আম, এক গোনা গোনা। তার নিতে যাবার চিন্তা করলাম বাবা যদি এসে রাগ করে, পানি নিয়ে গেল। পানি নিয়ে সেই লোককে সার্ভ করলো। সার্ভ করার পর তো তার মনের মধ্যে একটা অনুশোচনা হচ্ছে যে এত গিফট নিয়ে এসছে, আমি যদি কিছু না দিই কেমন হয়। সেও তো একটা একে একটা আর্ট করে নিয়ে এসছে। তো সে বললো যে আঙ্কেল, আমার তো আপনাকে আপ্যায়ন করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু তেমন কিছু নেই, আমি আপনাকে আপ্যায়ন করতে চাই। আমি বড় করে একটা আম এঁকে দিচ্ছি, আপনি এই আমটাকে অবলোকন করেন, এটা তৃপ্তি নেওয়ার চেষ্টা করেন, স্বাদ নেওয়ার চেষ্টা করেন। মানে লোকটার তো মেজাজ খারাপ, কপালে চোখ উঠে গেল, মানে এবং সে হাতে হাতে চলে গেল এবং বউকে গিয়ে বলছে বাড়িতে গিয়ে যে কৃপণতার তো একটা সীমা আছে, যে মানে আমি কি কৃপণ, এবং আমি আসলে হার মানলাম যে মানে ছেলের যদি এই অবস্থা হয় তাহলে বাবার কি অবস্থা হবে, সে তো কৃপণতার বাপ হবে। এর মধ্যে যে সেরা কৃপণ, সে বাড়িতে ফিরলো। তো বাড়িতে ফেরার পর ছেলে বলছে যে বাবা তোমার সাথে তো একজন দেখা করতে এসছে, তোমার জন্য একটা গিফট নিয়ে এসছে। তো সে শুনলো, তো বললো বাবা যে আমি তাকে খালি হাতে মানে ফেরাইনি, আমি তাকে আপ্যায়ন করেছি। কি আপ্যায়ন করেছো তুমি আবার? না আমি তাকে মানে বাস্তবে না একটা বড় করে একটা আমি আম এঁকে দিয়েছি। এইটা শোনার সাথে সাথে সে একটা বাবা একটা চড় মেরে দিল ছেলেকে। তো ছেলে বলে আমি কি বাস্তবে দিয়েছি নাকি আম, আমি তো এঁকে দিয়েছি বড় করে। তো বলে এটাই তো তুমি ভুল করেছো। তো বড় করে আঁকা মানে কি, তুমি বড় করে ভাবতে শিখেছো, এবং বড় করে ভাবলে বাস্তবতায় কি হবে, বড় কিছু হবে। তুমি তো আমার ভান্ডার খালি করে দিবে, তুমি ছোট করে আম আঁকতে পারলে না। হ্যাঁ, তো আসলে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য কিন্তু এখানে। দুইজনই কিন্তু পরিশ্রম করে, বরং পারলে গরিবরা আরো বেশি পরিশ্রম করে, কিন্তু পার্থক্য হচ্ছে গরিবরা স্বপ্ন দেখে ছোট, সে বড় ভাবতে পারে না। আর যারা ধনী তারা বড় ভাবতে পারে, বড় স্বপ্ন দেখতে পারে। তো বড় ভাবতে শিখুন এবং প্রাণ খুলে হাসুন, তখনই আপনি শারীরিক মানসিক সব দিক দিয়ে ভালো থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।